একদিন আগেও চাকরি ছিল না, কয়েক ঘন্টার ব্যবধানে হাতে চাকরির অফার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এমন দৃশ্য এখন নতুন করে আলোচনায় এনেছে ডাকসু সাদিক কায়েম এবং ছাত্র রাজনীতির ভবিষ্যৎ মডেলকে। কারণ এটি শুধু একটি জব ফেয়ার নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে চীনা ব্যবসা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক যোগাযোগ, শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং সামনে থাকা আরও বড় রাজনৈতিক প্রশ্ন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী একদিনের এই জব ফেয়ারে প্রায় 420 শিক্ষার্থীর চাকরির সুযোগ তৈরি হয়েছে। অংশ নিয়েছে প্রায় 30টি চীনা কোম্পানি। কিছু পদের বেতন 50,000 থেকে শুরু করে 1 লাখ, এমনকি 2 লাখ টাকা পর্যন্ত হতে পারে বলেও আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এখানে একটি বিষয় আলাদা করে দেখা দরকার। চাকরি পাওয়া আর চাকরির অফার পাওয়া এক বিষয় নয়, আবার বেতনের অঙ্ক শোনা আর চূড়ান্ত নিয়োগপত্র হাতে পাওয়া এক বিষয় নয়। তাই 420 চাকরি বা 2 লাখ টাকা পর্যন্ত বেতনের দাবিগুলোকে আপাতত আয়োজকদের তথ্য হিসেবেই দেখা উচিত। তবু ঘটনাটির গুরুত্ব কমছে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ক্যাম্পাসে নিয়োগদাতা প্রতিষ্ঠান সরাসরি এসে শিক্ষার্থীদের সিভি নিচ্ছে, সাক্ষাৎকার নিচ্ছে এবং নিয়োগের সুযোগ তৈরি করছে। বাংলাদেশের তরুণদের চাকরির বাজারের বাস্তবতায় এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ উদ্যোগ। আর এই উদ্যোগের পেছনে যে আন্তর্জাতিক যোগাযোগ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে, তার সূত্র কয়েক মাস আগেই তৈরি হয়েছিল। 2026 সালের মে মাসে চীনা দূতাবাসের আমন্ত্রণে ডাকসুর 15 সদস্যের একটি প্রতিনিধি দল 7 দিনের চীন সফরে যায়। নেতৃত্বে ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সফরে ছিলেন GS/SM ফরহাদ, AGS মহিউদ্দিন খান সহ ডাকসুর বিভিন্ন সম্পাদক। প্রতিনিধি দল চীনের বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করে। চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি ছিল শিক্ষা ও যুব যোগাযোগের বিষয়টি। সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে দ্বিপক্ষীয় সংলাপে সাদিক কায়েম ঢাকা বেইজিং ইউথ ফেলোশিপ চালুর প্রস্তাব দেন। অর্থাৎ যোগাযোগটা শুধু আনুষ্ঠানিক সফর বা সৌজন্য সাক্ষাতের মধ্যে আটকে রাখার বদলে শিক্ষার্থী, তরুণ এবং একাডেমিক বিনিময়ের দিকে নেওয়ার চেষ্টা দেখা যায়। আর এখানেই বর্তমান জব ফেয়ারকে একটু ভিন্নভাবে দেখা যায়। কারণ ডাকসু নির্বাচনের সময় থেকেই সাদিক কায়েম শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে বাস্তব দক্ষতা, গবেষণা, ক্যারিয়ার এবং কর্মসংস্থানকে যুক্ত করার কথা বলেছিলেন। 2025 সালের সেপ্টেম্বরে তিনি জানিয়েছিলেন, ডাকসুর পক্ষ থেকে জব ফেয়ার, রিসার্চ ফেয়ার এবং স্টার্টআপ সামিটের মতো আয়োজন করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ জব ফেয়ারটি হঠাৎ করে তৈরি হওয়া কোনো বিচ্ছিন্ন কর্মসূচি নয়, অন্তত প্রকাশ্য বক্তব্য ও আগের পরিকল্পনার সঙ্গে এর একটি ধারাবাহিকতা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধারাবাহিকতার রাজনৈতিক অর্থ কী? বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রচলিত চিত্রে মিছিল, সমাবেশ, স্লোগান, আন্দোলন এবং রাজনৈতিক অবস্থানই বেশি দৃশ্যমান। কিন্তু ক্যাম্পাস রাজনীতির সঙ্গে যদি ক্যারিয়ার, গবেষণা, আন্তর্জাতিক যোগাযোগ এবং সরাসরি কর্মসংস্থান যুক্ত হয়, তাহলে সেটি ছাত্র রাজনীতির কার্যক্রমের একটি ভিন্ন ব্যাখ্যা তৈরি করতে পারে। এই জায়গাটিকেই অনেকে ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণ কেন্দ্রিক রাজনীতির সঙ্গে তুলনা করেছেন। তবে এখানেও বাস্তবতার জায়গাটা গুরুত্বপূর্ণ। একটি জব ফেয়ার সফল হলে কোনো ছাত্র সংসদের সামগ্রিক সাফল্য প্রমাণ হয়ে যায় না। শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, নিরাপত্তা, গবেষণা, স্বাস্থ্য, খাবারের মান, নারী শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, ক্যারিয়ার সাপোর্ট, সবগুলো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কাজের প্রয়োজন। ডাকসুর নির্বাচনী ইশতেহারেও ক্যারিয়ার বিষয়ক সেমিনার, কর্মশালা, জব ফেয়ার, স্টার্টআপ সামিট এবং অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালী করার মতো পরিকল্পনার কথা ছিল। তাই এখন আসল পরীক্ষা হলো ধারাবাহিকতা। একটি আয়োজন 420 জনকে সুযোগ দিতে পারে, কিন্তু সেই সুযোগের কতজন শেষ পর্যন্ত চাকরিতে যোগ দেন, কতজনের বেতন ও কর্মপরিবেশ প্রত্যাশা অনুযায়ী থাকে, কতটি কোম্পানি দীর্ঘমেয়াদে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়োগ দেয়, সেটিই হবে উদ্যোগটির প্রকৃত সাফল্যের মাপকাঠি। এর পাশাপাশি সাদিক কায়েমকে ঘিরে জাতীয় রাজনীতির সমীকরণও ইতোমধ্যে বদলেছে। 2026 সালের মে মাসে জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে সাদিক কায়েমের নাম ঘোষণা করেছিল। পরে জুলাইয়ে সাদিক নিজেই জানান, ছাত্র শিবিরের সাংগঠনিক দায়িত্ব থেকে তিনি বিদায় নিয়েছেন। শিবিরের পক্ষ থেকেও জানানো হয়, সাংগঠনিক পুনর্গঠনের নিয়ম অনুযায়ী তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে। অর্থাৎ ডাকসুর ক্যাম্পাস রাজনীতি থেকে সাদিক কায়েমকে ঘিরে নগর রাজনীতির সম্ভাব্য যাত্রা এখন আর কেবল রাজনৈতিক জল্পনা নয়। ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে তার নাম ইতোমধ্যে প্রকাশ্যেই এসেছে। এমনকি জুলাইয়ে সাদিক কায়েমও বলেছেন, জনগণ চাইলে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
তাই টিএসসির এই চাকরির মেলাকে শুধু চাকরির আয়োজন হিসেবে দেখলে পুরো ছবিটা ধরা পড়বে না। এখানে একদিকে আছে কয়েকশো তরুণের কর্মসংস্থানের সম্ভাবনা, অন্যদিকে আছে চীনের সঙ্গে তৈরি হওয়া নতুন যোগাযোগ, আছে শিক্ষা ও যুব বিনিময়ের উদ্যোগ, আর তার সঙ্গে ধীরে ধীরে যুক্ত হচ্ছে ক্যাম্পাস রাজনীতি থেকে নগর রাজনীতিতে যাওয়ার সম্ভাব্য একটি নতুন অধ্যায়। তবে রাজনৈতিক সাফল্য শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রশংসা কিংবা একটি সফল আয়োজন দিয়ে নির্ধারিত হয় না। নির্ধারিত হয় কাজের স্থায়িত্ব, ফলাফল এবং মানুষের জীবনে তার প্রভাব দিয়ে। ডাকসুর বর্তমান কমিটির দায়িত্ব গ্রহণের পর 1 বছর পূর্ণ হওয়ার সময়ও সামনে চলে এসেছে। ফলে আগামী কয়েক সপ্তাহে এই কমিটির কাজের মূল্যায়ন আরও জোরালো হবে। সেখানে সবচেয়ে বড় প্রশ্ন থাকবে, ডাকসু কি শুধু একটি নির্বাচনে জয়ী হওয়া ছাত্র সংসদ হিসেবে থাকবে, নাকি ক্যাম্পাসের বাইরে জনসেবা ও কর্মসংস্থান কেন্দ্রিক রাজনীতির একটি কার্যকর মডেল তৈরি করতে পারবে। টিএসসিতে হাতে চাকরির অফার নিয়ে যে তরুণের মুখে আজ হাসি, সেটি নিঃসন্দেহে রাজনৈতিক স্লোগান নয়, কিন্তু সেই হাসি যদি স্থায়ী কর্মসংস্থানে পরিণত হয়, যদি আন্তর্জাতিক যোগাযোগ নিয়মিত সুযোগ তৈরি করে, যদি ক্যাম্পাসের শিক্ষার্থীরা বাস্তব সুবিধা পেতে থাকে, তাহলে সেটি ছাত্র রাজনীতির ভাষা বদলে দেওয়ার মতো একটি উদাহরণ হতে পারে। আর যদি এসব উদ্যোগ কেবল বিচ্ছিন্ন আয়োজন হয়, তাহলে সময়ের সঙ্গে তার প্রভাবও সীমিত হয়ে যাবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত দেবে ফলাফলই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হওয়া এই চাকরির মেলা তাই হয়তো শুধু 420 তরুণের চাকরির গল্প নয়, এটি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে রাজনীতির সংজ্ঞা বদলানোর একটি পরীক্ষাও। মিছিলের রাজনীতি থেকে কর্মসংস্থানের রাজনীতি, এই পরিবর্তন কতটা বাস্তব তার উত্তর দেবে আগামী দিন। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।